এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নসু মামা ও আমি। ছেলে মানুষ তখন আমি, ৮ বছর বয়স। দিদিমা বলতেন, তোর বিয়ে দেব ওই অতুলের সঙ্গে। মামার বাড়িতে মানুষ, বাবা ছিলেন ঘর জামাই। এসব কথা অবশ্যই আরও বড় হলে বুঝেছিলাম। অতুল আমার দিদিমার সইয়ের ছেলে। কোথায় পড়ে, বেশ লম্বা মতো আধফর্সা গোছের ছেলেটা। আমাদের রান্নাঘরে বসে দিদিমার সঙ্গে আড্ডা দিত। অতুলকে আমার পছন্দ হতো না, কেমন ধারে যেন কথাবার্তা। আমায় বলতো, এই পাঁচি যা, এখানে কি, ওইদিকে গিয়ে খেলা করগে যা। কখনো বলতো, আমার দুষ্টুমি করবি তো বাঁশবনের লম্বা শেয়ালটা আছে, তার মুখে ফেলে দিয়ে আসবো বলে দিচ্ছি। অতুলকে সবাই বলতো ভালো ছেলে। লেখাপড়ায় বছর বছর ভালো হয়ে ক্লাসে উঠত। আমার ছোটো মামার সঙ্গে কী সব ইংরেজি বলতো, যদি তার কিছু বুঝি। এইসব জন্যেই হয়তো অতুলকে আমার মোটেই ভালো লাগতো না। তা সে যতই ভালো হোক, লোকে তাকে যতই ভালো বলুক। ভালো আমার লাগতো মুখুজ্জে বাড়ির নসুকে। কি সুন্দর ফর্সা চেহারা, ননি ননি গড়ন, ডাগর চোখ দুটি, বেশ হাসি হাসি মুখখানি। বয়সও অতুল মামার মতো অত বেশি নয়, আমার চেয়ে সামান্য কিছু বড় হবে। নসু হাসলে তার মুখ দিয়ে যেন মুক্ত ঝরত, দিদিমার সেই গল্পের মতো। এমন সুন্দর মুখ আমার ৮ বছরের জীবনে এই অজপাড়া গাঁয়ে কটাই বা দেখেছি। দিদিমার কাছে এসে বসে মাঝে মাঝে সেও গল্প করত। সে যা বলতো তা যেন মধুর, অতি মধুর। আমি হাঁ করে ওর মুখের দিকে চেয়ে এক মনে ওর কথাগুলো যেন গিলতাম। অতুলও তো কথা বলে, কিন্তু তার কথা এত ভালো লাগতো না তো। দিদিমা বলতেন, অতুলের সঙ্গে পাঁচির বিয়ে দেব, বেশ মানাবে। আমি মুখ ভারী করে বলতাম, ছাই মানাবে। দিদিমা হেসে বলতেন, ও মা, মেয়ের কাণ্ড দেখো, কেন মানাবে না? তুমি তো সব জানো। তবে তোর মনটা কি শুনি, কাকে বিয়ে করবি তুই? ওই নসুকে। দিদিমা হেসে গড়িয়ে পড়ে বলতেন, এর মধ্যেই মেয়ে নিজের বর বেছে নিয়েছে, ধন্যি যা হোক। একালের মেয়ে কি না, শুনলে সই, নসু নাকি ওর বর হবে। অতুলের মা হেসে বলতেন, কেন রে, অতুলকে তোর পছন্দ হয় না কেন? অতুল মামার বয়স বেশি। বেশি আর কত, 16 বছর। তা যাই হোক, 16 বছরের বুড়োকে আমি বুঝি বিয়ে করব, নসু ছেলে মানুষ। দিদিমা বলতেন, দেখো সই, একালের মেয়ের কাণ্ড। নসুর বয়স 12, ওকেই বেশি পছন্দ। তোমার আমার কাল চলে গিয়েছে। 13 বছর বয়সে আমার বিয়ে হলো, উনি তখন 42। দোজপক্ষে আমায় ঘরে আনলেন। তোমারও তো। অতুলের মা বললেন, আমার অত না, উনি তখন 29, আমার 11। দোজপক্ষ তো বটে, শুধু তাই, সতীন বেঁচে। আমায় ভগবান সেদিক থেকে নিষ্কণ্টক করেছিলেন, তাই খানিক রক্ষে। মাঝে মাঝে নসুকে অনেক দিন দেখতাম না। আমাদের পাড়ায় সে আসতো না খেলতে। আমার প্রাণ হাঁপিয়ে উঠত। ছুটে যেতাম মুখুজ্জে বাড়িতে। নসু মামা উঠোনে বসে কঞ্চি কেটে খেলাঘরের বেড়া বাঁধছে, সঙ্গে আরও 3-4টি ছেলে ওরই বয়সী। আমি বলতাম, ও নসু মামা, আমাদের বাড়ি যাওনি যে? কি রোজ যাব, তুই এত দূর এলি যে, আসতে ভয় করে না? না। খেলা করবি? অন্য ছেলেগুলো তখনই বলে উঠত, মেয়ে মানুষ আমাদের সঙ্গে খেলবি কেন, যা তুই পুঁটি মান্তিদের সঙ্গে খেলগে যা। নসু বলতো, খেলুক আমাদের সঙ্গে, তাতে কি? হাবু বলতো, ও কি দা দিয়ে কঞ্চি কেটে আনতে পারবে? কি খেলা হবে ওকে নিয়ে, যা তুই। আমাকে কাঁদো কাঁদো দেখে নসু এসে হাত ধরতো, বলতো, ওকে কেন অমন করছিস তোরা? ও কেন কঞ্চি কাটতে যাবে? মেয়ে মানুষ, চুপ করে বসে থাকবে। বস তুই পাঁচি। আমি অমনি কৃতার্থ হয়ে উঠোনের একপাশে বসে পড়তাম। নসু মামা খেলতে খেলতে হয়তো একটা পেয়ারা ছুঁড়ে দিত আমার দিকে। বসে বসে পেয়ারা চিবুতাম। অনেকক্ষণ পরে বলতাম, নসু মামা খিদে পেয়েছে। হাবু অমনি বলে উঠত, ওই শোনো কথা, ওসব হ্যাঙ্গাম। নসু মামা বলতো, তুই চুপ কর হাবু, খিদে পেয়েছে, চল চল পিসিমার কাছে, 2টো চাল ভাজা খাবি তেল নুন দিয়ে, না হয় একটা কচি শশা পেরে দেব। আমি বলতাম, না, তুমি বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, একলা যেতে ভয় করে। হাবু অমনি চোখ পাকিয়ে বলে, তবে একলা এলি কী করে? কে এখন তোর সঙ্গে যাবে পৌঁছে দিতে? ওহ, ভারী পাজি মেয়ে। নসু আমায় আগে আগে বাড়ি পৌঁছে দিতে আসতো।
ধুলোমাটির পথের ধারে কত কেঁচোর মাটি, কত বেনে বউ গাছে গাছে পাকা বকুল পড়ে থাকতো বকুল তলায়। নসুকে পাকা বকুল খাওয়াতে ইচ্ছে করতো। আমি বড্ড ভালোবাসি পাকা বকুল। নসু মামাকে কুড়িয়ে খাওয়াতে ইচ্ছে করে, কিন্তু সে বলতো, দূর, ও কষা কষা লাগে, তুই খা, আমি খাবো না। নসুকে খেতে দিয়ে যেন আমার তৃপ্তি। সে সুযোগ ও আমায় দিত কই। এইভাবে সারা শৈশব ও বাল্যকাল কেটে গেল সেই আমার ছেলেবেলাকার অতি পরিচিত মামার বাড়ির গ্রামের গাছপালার ছায়ায় ছায়ায়, চৈত্র মাসের পাখি ডাকা শীতল সকালবেলাকার মতো। তারপরেই জীবনের রোদ খরতর হয়ে উঠল ক্রমশ। ফুল ফোটা পাখি ডাকা বসন্ত প্রভাত গেল ধীরে ধীরে মিলিয়ে। বাতাস গরম হয়ে উঠল। সেই গাঁ, সেই তাগড়া, সে খাঁটি এখনও আছে। মাঝে মাঝে এখনও সেখানে যায়। কত বদলে গিয়েছে সে জায়গা। সে মামার বাড়ি নেই, সে দিদিমাও নেই। বাবা কোথায় কাদের আড়তে কাজ করতেন, সামান্য কটি টাকা মাইনে পেতেন। দিদিমার সঙ্গে সংসারের খরচপত্র নিয়ে তার প্রায়ই ঝগড়া তর্ক হতো। বাবা রাগ করে চলে যেতেন বাড়ি থেকে। 2-1 মাস কোনো খবর আসতো না। মা কান্নাকাটি করতেন। হঠাৎ বাবা একদিন এসে হাজির হতেন। 13 বছর বয়সে আমার বিয়ে হলো আড়ংঘাটার কাছে এক গ্রামে। বিয়ের দিন কতক আগে নসুদের বাড়ি গিয়েছিলাম। নসুর মার শরীর খারাপ। নসু রান্নাঘরে ভাত রাঁধছে। উনুনের আঁচে ওর ফর্সা মুখ রাঙা হয়ে গিয়েছে। ওদের বাড়ির কোনো বিলি ব্যবস্থা নেই। অনেকগুলো ভাই নসুর, তারা কেউ বাইরে পড়ে, কেউ কাজ করে। নসুর মার শরীর চিররুগ্ন। সংসারের রান্নাবান্নার ভার নসু মামার উপর। আজ অনেক দিন থেকেই নসুর এই অবস্থা দেখছি। নসুর অবস্থা থেকে সত্যিই কষ্ট হলো। নসুর মুখের দিকে চাইবার কেউ নেই। ভাইয়েরা সব স্বার্থপর। সংসার চালানোর ভার ওর ওপর ফেলে দিয়ে সবাই তারা নিশ্চিন্ত হয়ে আছে। নসু মামা আমায় দেখে হেসে বললে, আই পাঁচি, বস, কাল দই পেতেছিলাম, দইটা বসেনি, উনুনের পাড়ে রেখে দেবো, কি বলিস? যত সব মেয়েলি গল্প নসুর। সাধে কি ওকে সকলে বলে জনার্দন মুখুজ্জের বিধবা মেয়ে। আমায় বললে, কাল বুঝলি 1 কাঠা মুগের ডাল ভাঙলাম, বেলা গেল ডাল ডুল করতে, গা হাত পা ব্যথা। বললাম, তুমি ডাল ভাজলে? সত্যি? হ্যাঁ রে, নইলে কে করবে? আবার কাল 1 গাদা ময়লা কাপড় সোডা সাবান দিয়ে সেদ্ধ করতে হবে। দুঃখিত সুরে বললাম, ওসব মেয়েলি কাজ, তুমি ওসব কেন করো? আমায় ডাকলে না কেন? আমি ডাল ভেজে দিতাম। নসু বললে, আহা, আমি না পারি কি, তোকে আবার ডাকতে যাব কেন? লেখাপড়া করবে না নসু মামা? এসব কাজ কি তোমার সাজে? পুরুষ মানুষ, লেখাপড়া করো। আমায় কে পড়াবে? দাদারা 1 পয়সা দেবে না। তাছাড়া মার শরীর খারাপ। আমি বাড়ি থেকে গেলে রান্নাবান্না কে করে বল? পড়বার খরচ জুটলেও আমার পড়া হতো না। আমি বসে বসে ওর কুটনো কুটে দিলাম। আমার বিয়ের কথা বললাম। নসু মামা বিশেষ কোনো আগ্রহ প্রকাশ করলে না। ও যদি একটুও আগ্রহ প্রকাশ করত, শুনতো কোথায় আমার বিয়ে হচ্ছে ইত্যাদি, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু না, সে সুখ আমার অদৃষ্টে নেই। নসু মামা একটা কথাও জিজ্ঞেস করলে না সে সম্বন্ধে। আমার বিয়ের রাত্রে নসু নেমন্তন্ন খেয়ে এলো পেট পুড়ে। কিন্তু না এলো একবার বিয়ে দেখতে, না একবার বাসর ঘরে উঁকি মেরে দেখতে। আমার মনটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ও যদি আসতো তবে খুব ভালো লাগতো। মনের মধ্যে ডুব দেবার সময় আমার নয় তখন। তবুও কি যেন একটা হয়ে গেল। এত বাজনা, এত খাবার দাবার, এত লোকজনের যাতায়াত, আমার নতুন কাপড় গয়না, কিছুই ভালো লাগলো না। মনে উৎসাহ নেই। আগেই বলেছি আমার বিয়ে হয়েছিল আড়ংঘাটার কাছে শিকারপুরে। স্বামীর বয়সও 17-18 বেশি নয়। রোগা চেহারা, মাথার চুল ওঠা। বিয়ের পরে জানা গেল স্বামী ম্যালেরিয়ার পুরনো রোগী। মাসে 2 বার ম্যালেরিয়া জ্বর বাঁধা আছেই। আড়ংঘাটার যুগল কিশোর ঠাকুরের মেলার সময় ময়রার দোকান খোলেন আমার খুড় শ্বশুর। স্বামী তারু দিয়ে সন্দেশ মুরকি ভিয়েন করেন। শ্বশুরবাড়িতে যাবার সময় মনে খানিকটা কৌতূহল নিয়ে যে না গিয়েছিলাম এমন নয়। না জানি কেমন বাড়িঘর, কেমন খাওয়া দাওয়া। গিয়ে দেখি পুরনো আমলের ইট বেড করা কোঠাবাড়ি, 2টি মাত্র ঘর, ছোট একটা বারান্দা। তবে সব ঘরগুলির সামনে শান বাঁধানো টানার ওয়াক এবং রান্নাঘরটিও কোঠা। খুব বড় একটা আম গাছ সমস্ত বাড়ির উঠোন জুড়ে ঘুপসি করে রেখেছে। আমার শাশুড়ি গর্বের সুরে বললেন, আমের সময় তো আসছে, দেখো বৌমা, এমন আম এ অঞ্চলে নেই আমার বাগানে যা আছে। ডাক সাইটে বাগান।
কর্তা করে রেখে গিয়েছিলেন। এস্তেক গোয়ারি, এস্তেক শান্তিপুর, কোথা থেকে কলমের চারা এনে না পুঁতেছেন। আমের সময় এলো, কোথা থেকে ব্যাপারীরা এসে বাগান কিনে নিলে। 2-1 ঝুড়ি আম যা আমাদের বাড়ি এলো, তা থেকে 2-1টা জুটলো আমার ভাগ্যে। শাশুড়ি নিতান্ত বাজে কথা বলেননি, আম ভালো। স্বামীর সঙ্গে আলাপ জমলো মন্দ নয়, ক্রমে তাকে ভালোও লাগলো। আমায় বললেন, তুমি কি খেতে ভালোবাসো? আমি লজ্জা টজ্জার ধার ধারিনে বলে ফেললাম, তেলে ভাজা খাবার। স্বামী বললেন, দূর, অমন বোকা মেয়ে কেন, ভালো খাবারের নাম করো। গজা, জিলিপি, কেন খাজা? সে আবার কী গা, আমাদের গাঁয়ে শুনিনি তো। উনি হো হো করে হেসে বললেন, পাড়া গেঁয়ে ভূত, আমাদের এ শহর বাজার জায়গা। কাল খাজা আনবো লুকিয়ে, কিন্তু সাবধান, মা যেন টের না পায়, বকবে। আমি নিজে খাজা ভিয়েন করি। সেই থেকে মাঝে মাঝে লুকিয়ে স্বামী খাবার আনেন। কোনো দিন খাজা, কোনো দিন মিহিদানা, আমরা দুজনে লুকিয়ে খাই। স্বামী বলেন, সবাইকে দিতে গেলে চলে না, খুড়তুতো ভাইয়েরা হাঁসের পাল, সবার মুখে দিতে গেলে তোমার আমার মুখে এক টুকরো উঠবে কি না উঠবে। শ্বশুরবাড়ি ভালো লাগলো না বটে, তবে স্বামীকে কিছুটা ভালো লাগলো এই খাবার খাওয়া থেকে। উলর জাতের মতো বড় মেলা এ অঞ্চলে নেই। সে সময় ময়রার দোকানে কাজ বেশি। উনি ফেরেন অনেক রাতে, হাতে বড় বড় ঠোঙায় খাবার ভর্তি। উনি হেসে বলতেন, খাও খাও, খুব খাও, এসো দুজনে পেট ভরে খায়। একদিন কি করে খুড়শ্বশুর টের পেলেন লুকিয়ে খাবার আনার ব্যাপারটা, এ নিয়ে খুব ঝগড়া হলো বাড়িতে। আমাকে আর ওকে যথেষ্ট অপমান গালিগালাজ সহ্য করতে হলো। খুড়শাশুড়ি বললেন, অমন নোলাই 7 ছাঁটা মারি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে দোকানটা শেষ করে দিলে গা। এমন অলক্ষী বউ তো কখনো দেখিনি শুনিনি, লজ্জাও করে না গুরুজনকে লুকিয়ে লুকিয়ে খেতে। স্বামীকে রাত্রে বললাম, আর ওসব এনো না, দেখো তো কি কাণ্ড বাঁধাল। স্বামী বললেন, না আনবে না, আমায় কি মাইনে দেয় কাকা? বিনিমাইনের চাকর করে তো রেখেছে, পেটে দুটো খাবো না, ঠিক আনবো লুকিয়ে, তুমি দেখো কেমন করে ধরবে কাকা, তা দেখব। স্বামীর শরীর ভালো নয়, অথচ ঘোর পেটুক, আমার কথা শুনতেন না। খাবার চুরি বন্ধ হলো না। রোজ রাত্রে 1 গাদা বাসি লুচি আর রসগোল্লার রস আনেন, নিজে খান, আমাকেও যথেষ্ট দেন। ওর পেটের অসুখ ছাড়ে না, আমার বারণ শোনেন না মোটে। বলেন, খেয়ে যা উঠিয়ে নিতে পারি, কাকা 1 পয়সা উপর হাত করবে না। আমি বললাম, আমি বাপের বাড়ি যাব আষাঢ় মাসে, আমায় নতুন কাপড় কিনে দেবে না? উনি ঠোঁট উল্টে বললেন, কে দেবে কাকা, তা দেখে আর বাঁচলাম না। সত্যি আমার নতুন কাপড় হবে না? বাপের বাড়িতে কিন্তু সবাই নিন্দে করবে। যদি আমি দিতে পারতাম সব হতো, আমার কি ইচ্ছে করে না তোমায় কাপড় দিতে, কোথায় পাবো? তাই তো, অনেকে নিন্দে শুনতে হবে, তাই ভাবছি। আষাঢ় মাসে বাপের বাড়ি এলাম। স্বামীও আমার সঙ্গে এলেন। তাকে দেখে গ্রামের সমবয়সী মেয়েরা নানা রকম নিন্দাবাদ করতে লাগলো। আমায় একদিন রায়বাড়ির মেজগিন্নি বললেন, হ্যাঁ পাঁচি, জামাই নাকি তারু ঘোঁটে ময়রার দোকানে। আমি অত শত বুঝি নে, বললাম, হ্যাঁ, খুব ভালো খাজা তৈরি করে, সবাই হাতের সুখ্যাতি করে মাসিমা। মেজগিন্নি হেসেই খুন। তার বড় পুত্রবধূ যে বাপের বাড়ি থেকে আসতে চায় না, বাপের বাড়ির গ্রামে কোনো প্রতিবেশী ছেলের সঙ্গে প্রণয়াসক্ত, এসব কথা তিনি তখন ভুলে গেলেন। আমার স্বামীর খাবারের দোকানে কাজ করাটাই প্রবল দোষের ও নিন্দার কারণ হয়ে উঠল তার কাছে। আমার স্বামীকে গ্রামের লোকে নতুন জামাই বলে খাতির আদর করলে না। আমার তাতে মনে বড় দুঃখ হলো। নতুন জামাইকে সকলে নেমন্তন্ন করে খাওয়ায়, আমার স্বামীকে সবাই যেন কেমন হেনস্থা করলে। নসুম আমার ঠিক তেমনি ভাত রাঁধছে। আমি আমি তার ওখানে গিয়ে গল্প করে একটু যা আনন্দ পেতাম। একটা জিনিস দেখলাম, নসু ধর্মে কর্মে মন দিয়েছে এই বয়সেই। চন্দন ঘষছে দেখে বললাম, দিদিমা পুজো করেন বুঝি আজকাল? নসু হেসে বললে, মা নয়, পুজো করব আমি। রোজ শিব গড়িয়ে পুজো করি, মানুষ হয়ে জন্মে শুধু খেয়ে যাব শুয়োরের মতো। আমার হাসি পেল ওর মুখে তত্ত্ব কথা শুনে। নসুমা আমাকে শশা কেটে দিল, নিজেই নারিকেলের নাড়ু করেছে ঘরে, তা দিলে, চা খেতে দিলে। বছর 2-3 কাটলো, আমার স্বামীর শরীর সারল না, ক্রমেই যেন আরও খারাপ হয়ে উঠছে। শাশুড়ি ও খুড়শাশুড়ি বলেন, ওই অলক্ষণে বউ এসে বাচ্চার শরীর একদিনও ভালো গেল না। শাশুড়ি বললেন, সংসারের কোনো জিনিসে আট নেই, তা দেখেছ লক্ষ্য করে? কথাটা
কথাটা নেহাত মিথ্যে নয়, এ আমিও স্বীকার করছি। সত্যি যেন আমার কোনো জিনিসে কোনো আসক্তি নেই, ভালো কাপড় নয়, গহনা নয়, কোনো কিছুতে না। আমার স্বামী বলেন, পয়সা জমাও না কেন, যা মাঝে মাঝে হাতে এনে দিই জমিও, তোমার আখেরে ভালো হবে। ওসব কথা আমি শুনেও শুনিনি কোনো দিন। কার আখেরে কি হবে সে ভেবে ফল কি। আমার একটি ছেলে হলো, কয়েক মাস পরে মারাও গেল। স্বামীর অসুখ সারে না, সংসারে খেটেই মরি, মুখের মিষ্টি কথা কেউ বলে না। স্বামী আমায় নানা রকম সাংসারিক উপদেশ দেন। তাঁর যে রকম শরীর, কবে মরে যাবেন, তখন কি উপায় হবে, আমি যেন কিছু কিছু হাতে রাখি। এ কথা আমি যখন শুনি তখনই মনে থাকে, তারপর আর মনে থাকে না। সেই মাঘ মাসে আমি বাপের বাড়ি এলাম। গ্রামে এসে শুনি নসুম আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। সে দিন রাত পুজো আচ্চা নিয়ে থাকে, কারো সঙ্গে কথা বলে না, কী রকম যেন। আমি গিয়ে দেখা করলাম বিকেলের দিকে। নসুমা বললে, কি খবর পাঁচি, কখন এলি? কাল এসেছি। ভালো আছো? ভালো আছি, খুব আনন্দে আছি। সবাই তোমাকে পাগল বলছে যে। নসুমামা মৃদু হেসে চুপ করে রইল। তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বললে, আমি আসল বস্তু পাওয়ার চেষ্টায় আছি। এতে যে যা বলে বলুক, আমি পাগলই হই আর ছাগলই হই। হ্যাঁ রে পাঁচি। শেষের কথাগুলো আমার কানে একটু অসংলগ্ন মতো ঠেকলেও নসুম আমার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি যেন একটা ওর মধ্যে আমি পেলাম, যা যা সাধারণ মানুষের মধ্যে দেখিনি। ওর মুখের চেহারা যেন অন্য রকম হয়ে গিয়েছে। লোকে টাকা কড়ি, ঘর জমি আঁকড়ে পড়ে আছে দেখছি আমার চারিপাশে। খুড়শাশুড়িকে দেখেছি, গাছের সামান্য একটা আম যদি গাছের তলা থেকে কোনো বাড়ির ছেলে কুড়িয়ে নিয়ে যায়, তবে ঝগড়া করে পাড়া মাত করেন। গাঁয়ের মধ্যে দেখেছি, এক হাত জমি হয়তো এগিয়ে বেড়া দিয়েছে কেউ, তাই নিয়ে মামলা মোকদ্দমা 2-3 বছর ধরে চলেছে। এমন আবহাওয়ার মধ্যে নসুমামা মানুষ হয়েও স্বতন্ত্র। ওর কাপড়ে চোপড়ে, খাওয়ায়, বিষয় আশয়ে কোনো আসক্তি নেই। পৈতৃক বিষয় আছে, কিন্তু ভাইদের দিয়ে বসে আছে সর্বস্ব, একটা পয়সাও চায় না। আমার স্বামী এসে 2-4 দিন রইলেন। স্বামীর ওপর আমার কেমন একটা মায়া হয়। ওর মুখের দিকে কেউ যেন চায় না আমার শাশুড়ি ছাড়া। তাও তাও তিনি বুড়ো হয়েছেন, দেওরের কাছে কোনো কথা তাঁর খাটে না। আমাদের গ্রামেও তার তেমন খাতির যত্ন নেই। বললেন, এই গাঁয়ে একটা ঘর করলে ভালো হয়। আমি বললাম, কেন শ্বশুরবাড়ি বাস করবে, কেউ কিছু বলবে না? বলুক গে, কাকার ওখানে আর ভালো লাগে না। দেখো ভেবে, তোমাদের গাঁয়ের লোকগুলো যেন কেমন কেমন, ভালো করে কথাই বলে না। আমার রাগ হলো। বললাম, তারু ঘোঁটা জামাইকে কে খাতির করবে শুনি? স্বামী হেসে চোখ টিপে বললেন, ইহ, রোজ রোজ রাত্রিরে খাজা খাওয়ার সময় তো খুব ভালো লাগে। 2-1 দিন পরে উনি চলে গেলেন। যাবার সময় আমার হাতে 13 আনা পয়সা দিয়ে বলে গেলেন, এই পয়সা দিয়ে খাবার কিনে খেও, মাসখানেক থেকেও, তারপর এসে নিয়ে যাব। আর আসেননি তিনি। সেই মাসের শেষের দিকে পুরনো আমাশা রোগে তিনি আমার সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা ঘুচিয়ে ইহলোক ত্যাগ করলেন। বাবা চিঠি পেয়ে আমাদের প্রথমে কিছু বলেননি। তারপর 2 দিন পরে মাকে একদিন বললেন, হ্যাঁ, একটা কথা, জামাইয়ের বড় অসুখ, চিঠি পেয়েছি। মা আড়ষ্ট সুরে বলে উঠলেন, সে কি গো, এতক্ষণ বলনি কেন? হাটে চিঠি পেলে, কই দেখি চিঠি। বাবা আমতা আমতা করে বলেন, তা মনে ছিল না, তা নয়, আমি কান খাড়া করে পাশের ঘরে বসে সব শুনছি। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে যেন, জিভ শুকিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি সব। বাবা অত্যন্ত ব্যস্তবাগীশ লোক, জামাইয়ের অসুখ সংবাদে চুপ করে বসে থাকবার মানুষ নন। মা ছুটে হাঁপিয়ে বাবার কাছে এসে বললেন, তার কাছে এক্ষুনি চলে যাও, মেয়ের যাবার কথা লেখেনি, ওকেও নিয়ে যাও। বাবা শুষ্ক মুখে বললেন, আর সেখানে গিয়ে কি হবে গিন্নি, সব শেষ হয়ে গিয়েছে। মা মেঝের উপর আছড়ে পড়লেন আর্তচিৎকার করে। আমি কিন্তু বেশ সহজভাবেই কথাটা শুনলাম, কারণ আমি আগেই বুঝতে পেরেছি বাবা কি বলবেন। এইভাবে আমার বিবাহিত জীবনের ইতি হয়ে গেল। কি করব, আমার অদৃষ্ট। বাবা তো বুড়ো হাবড়া স্বামীর হাতে আমায় দেননি, ছোকরা দেখেই দিয়েছিলেন। আমার কপালের লেখা, কারো দোষ নেই। আমার কিন্তু বিশেষ কোনো দুঃখ নেই মনে, বিশেষ কিছু যে হারিয়েছি, বিশেষ কোনো অভাববোধ নেই। লোকে বলছে আমার নাকি সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো কিছু বুঝতে পারছি না।
মাছ খেতে পাবো না, নাই বা পেলাম। একাদশী করতে হবে, করব। ভালো খাওয়া বা পড়ার দিকে আমার কখনো কোনো ঝোঁক নেই। তবে তবে মানুষটার উপর মায়া জন্মেছিল বটে, তাকে আর দেখতে পাবো না, এইটুকু যা কষ্ট। বিধবা হওয়ার পরে আমি অনেকবার শ্বশুরবাড়ি গেলাম, শাশুড়ির সেবা করি। মুখরা জায়ের সংসারে পুত্রহীনা বৃদ্ধার বড় কষ্ট, যতদূর পারি সেটুকু খোঁচাবার চেষ্টা করি। একাদশীর দিন শাশুড়ি বউয়ে নিরম্ব উপবাস করি। সন্ধ্যের সময় তাঁর পায়ে তেল মালিশ করি। খুড়শাশুড়ি সর্বদা শোনান আমি অলক্ষণে বউ, আমায় ঘরে এনেই তাঁর সোনার চাঁদ ছেলে দুধের বাছা মারা গেল। ভাসুরপুর ওপর এমন স্নেহ ভাসুরপুর জীবদ্দশায় কোনো দিন দেখেছি বলে মনে করতে পারলাম না। আশ্চর্য। একবার বাপের বাড়ি এসে শুনলাম নসুমামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। 6 মাস পরে খবর এলো হালি শহরের এক কালী মন্দিরে সে আছে। গঙ্গার তীরে দুখানা ভাঙা মন্দির, সেখানে সে পুজো আচ্চা নিয়েই নাকি আছে। খবরটা দিলে ও পাড়ার বুধো গয়লার মা ঘোষপাড়ার দোল দেখে দেশে ফেরবার পথে সে হালি শহরে গিয়েছিল, সেইখানেই দেখা হয়েছে। আমি আমি মনে মনে ভাবলাম ওর পক্ষে ভালোই হয়েছে। কি জানি কেন আমার মনে হয় নসুমামা যা করে তাই ভালো। এইভাবে দিনের পর দিন কাটে। বৃদ্ধা শাশুড়িকে কত যত্নে আগলে নিয়ে বেড়ায়। বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারি না, পাছে বুড়ির কষ্ট হয়। একদিন শাশুড়ি বললেন, চলো মা, সান্যাল মশাইয়ের বাড়ি ভাগবত শুনে আসি। সে কে মা? পাড়ার বুড়ো সান্যাল দাদা, দেখো নি বুড়োকে? সান্যাল মশাইয়ের বাড়ি গেলাম। ওর অবস্থা বেশ ভালো বলে মনে হলো বাড়িঘর দেখে। শুনলাম 2 ছেলে কলকাতায় চাকরি করে, তাদের স্ত্রীপুত্র তাদেরই সঙ্গে কলকাতার বাসায় থাকে। সান্যাল মশাই বিপত্নী, বয়স 76 বছর, নিজেই বললেন। একটি বিধবা বোন বাড়িতে থাকে, ও রান্নাবান্না করে। আমাদের দেখে খুব যত্ন করলেন, আমাদের সামনে ভাগবত ব্যাখ্যা করে শোনালেন। সেই থেকে সান্যাল মশাইয়ের বাড়িতে রোজ যায়। আমায় তিনি বড় ভালোবাসেন। যোগ বাশিষ্ঠ ও ভাগবত তাঁর প্রিয় বই। যদি 2 দিন না যায় সান্যাল মশাই আমার শ্বশুর বাড়ি আসবেন। আমার শাশুড়ি তাঁর বৌমা ডেকে বলেন, ও বৌমা। বৃদ্ধা শাশুড়ি মাথায় কাপড় তুলে দিয়ে বলেন, কি দাদা? নির্মলা কোথায়? ডেকে দাও। আমি বের হয়ে এসে বলি, কি দাদু? দাদু কি রে, তোমার জ্যাঠামশাই হই। তোমার শ্বশুরের চেয়ে 11 বছরের বড় আমি। আমার ওখানে কদিন যাওনি কেন? আজ অবশ্যি যাবে। আবার নিয়মিতভাবে যায়। সান্যাল মশাই আজকাল আর কোনো শ্রোতা চান না। আমার মধ্যে কি যে দেখেছেন, আমাকে পেয়ে খুব খুশি। যোগ বাশিষ্ঠ পাঠ জমে না আমি না গেলে। একদিন তাকে বললাম, জ্যাঠাবাবু, আমি তো মুখ্য মেয়ে মানুষ, আমার মধ্যে কি পেলেন আপনি? কি পেলাম কি জানি, কিন্তু তুমি এলে মা, আমার গীতা আর যোগ বাশিষ্ঠ জ্যান্ত হয়ে ওঠে। ওদের ওদের শ্লোকের মধ্যে থেকে নতুন ভাষ্য বেরিয়ে আসে। আনন্দ যদি শাস্ত্র আলোচনার উদ্দেশ্য হয়, তবে সেটার 16 আনাই পাই তুমি আসলে মা। আমি হেসে বললাম, তাহলে বলুন জ্যাঠামশাই, আমার মতো শ্রোতা আপনি অনেক দিন পাননি। সত্য মা, এতদিন জানতাম না যে লোককে শুনিয়ে এত আনন্দ হয়। নিজেই চর্চা করতাম এই পর্যন্ত, কিন্তু আজ অন্য রকম বুঝছি। উপযুক্ত শ্রোতা পেলে আমারও ভালো লাগে বলেই যায়। কেমন যেন মন বদলে যাচ্ছে। যে মন আমার কোনো কালেই সংসারে ছিল না, তা আরও নিরাসক্ত হয়ে পড়েছে। বন্ধনের মধ্যে কেবল বৃদ্ধা শাশুড়ি। বৃদ্ধা কাঁদেন, আমি বসে যোগ বাশিষ্ঠের উপদেশ শোনাই, কিন্তু তাতে তার মন ভেজে না। ঘোর বিষয়ী মন। এই বয়সেও কাঁঠালের ভাগ নিয়ে, সজনে ডাঁটার ভাগ নিয়ে খুড়শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বলি, মা, কি হবে আপনার এঁচোড় আর সজনে ডাঁটার চুলচেরা ভাগে? ওর কি সার্থকতা? ভগবানের নাম করুন। বাতাবি লেবু ফুল ফুটল ফাগুন মাসে, পথে পথে অপূর্ব সুগন্ধ ছড়িয়ে। ঘেঁটু ফুলে বাঁশবনের তলা ভর্তি হয়ে গেল। কোকিলের ডাকে মন উদাস হয়ে ওঠে। কত কথা ভাবি, বাল্যকালের কথা, মা বাবার কথা, স্বামীর কথা। জীবনে কিছু না পেয়েই যেন সব কিছু পেয়েছি।
যদি কোনো হিসাবি বিষয়ী লোক বলে কি পেয়েছো হিসেব দেখাও, হয়তো কিছুই দেখাতে পারবো না, কারণ বাইরে আমার অর্ধমলিন স্বরূপার ধুতি আর দুগাছি অতি সরু বিবর্ণ সোনার চুরির মধ্যে কেউ কোনো লাভের সন্ধানই খুঁজে পাবে না। আমার আমার মন বলে কি এক জিনিসের ঠিকানা মিলেছে, যার দরুন অফুরন্ত আনন্দের ভাণ্ডার আজ আমার কাছে খোলা। অন্য সব কিছু যেন তুচ্ছ হয়ে গিয়েছে। একদিন আমার শাশুড়ি বললেন, ও বৌমা, তোমাদের গাঁয়ের একটি ছেলে আমাদের গ্রামে হরিকুলুর বাড়িতে এসে চাকরি করছে। বামুনের ছেলে, দিব্যি চেহারা, কিন্তু বাপু কলুবাড়ি জল তোলে, গরুর জাব কাটে, এ আবার কেমন কথা? বড্ড গরিব বোধ হয়। আমি দেখিনি, কে কাল বলছিল ঘাটে, বললে বৌমার দেশের লোক। যেদিন শুনলাম সেই দিনই পথে নসুমামার সঙ্গে দেখা। আমি প্রথমটা চিনতে পারিনি। নসুমামার মাথায় বড় বড় চুল, পরনে শাড়ি, আধ ঘোমটা দেওয়া, হাতে কাঁচের চুড়ি, মেয়েলি বেশ, অথচ মুখে ঈষৎ গোঁফদাড়ি। আমার হাসি পেল ওর এই অপরূপ বেশ দেখে। আমায় দেখে মেয়েলি সুরে বললে, ও পাচি, ভালো আছিস তো ভাই? আমি অবাক হয়ে বললাম, তোমার এ কি বেশ নসুমামা? নসুমামা অদ্ভুত হাসি হেসে বললে, এই থাকলেই হলো একরকম। তুমি নাকি কলুবাড়ি বাসন মাজো, জল তোলো, দোষ কি? তুমি যা ভালো বোঝো। বৃদ্ধা শাশুড়ি সেই শ্রাবণ মাসে দেহ রাখলেন। দিন দশেক জ্বরে ভুগে গভীর রাত্রে মৃত্যুর কিছু পূর্বে অশ্রু ভরা চোখে আমার দিকে চেয়ে বললেন, তোমাকে কার কাছে রেখে যাচ্ছি মা? বৃদ্ধার আকুল সুরে মনে ব্যথা বাজল আমার। তার জ্বর শীর্ণ হাত দুটি ধরে বললাম, কেন, আমার সোনার চুড়ি আছে, 1 বিঘে আমন ধানের জমি আছে, ভাবনা কি মা আমার? কিছু ভেবো না আমার জন্যে। বিষয়ী লোককে বিষয়ের ভাষায় সান্ত্বনা দিই। আমি জানি যার কাছে আমি আছি তিনি আমায় কোনোদিন ফেলবেন না, চরণে স্থান দেবেনই। নসুমামার সঙ্গে দেখা আবার একদিন। সে এক গাদা কাপড় সেদ্ধ নিয়ে ঘাটে যাচ্ছে কাস্তে। আমি বললাম, ওসব কাজ আমায় দাও নসুমামা, আমি তোমায় করতে দেব না। জোর করে সেগুলো তার কাছ থেকে নিয়ে নিজে কেচে দিলাম। আমার চোখের সামনে ওসব খাটনি খাটতে দেব না ওকে। বললাম, হরিকুলুর বাড়ি গোয়াল পরিষ্কার করে দেব আমি। না পাচ্ছি, লক্ষ্মীটি, লোকে কি বলবে? আমি গ্রাহ্য করি নে। আমি করি? মিথ্যে কথা, তুমি কিছু গ্রাহ্য করো না। কলুবাড়ি বাসন মাজছ, অথচ পাচ্ছি এসব তুই বুঝবি নে, ওসব করিস নে কখনো। ওর কথা সানাল জ্যাঠাকে বলতে তিনি বড় ব্যস্ত হয়ে পড়লেন ওকে দেখবার জন্যে। হরিকলুর বাড়ির পেছনে একটা পুকুর, পুকুরের চারিধারে আম কাঁঠালের বাগান। তারই একটা গাছতলায় দেখা গেল ও চোখ বুজে বসে আছে। সেই থেকে সান্যাল মশাইয়ের সঙ্গে ওর ভাব হয়ে গেল। যোগ বাশিষ্ঠের দলে ভিড়ে পড়ল। সান্যাল জ্যাঠা বলেন, ছেলেটি শুদ্ধ সত্য। শীতের প্রথমে কলুপাড়ায় কলেরা দেখা দিল। একদিনে 18টার কলেরা হলো, 5টা মরে গেল। নসুমামা কি ভীষণ পরিশ্রম করে সেবা শুরু করলে। হরিকলুর ছোট ভাই ওর সেবাতেই নাকি বেঁচে উঠল। রাত্রে ঘুমোয় না, নিজে হাতে রোগীদের গা ও বিছানা পরিষ্কার করে। কলেরায় কলুপাড়া উজোড় হয়ে গেল, ধরলে কিছু দূরে মুচিপাড়াকে। ভয়ে তখন মুচিপাড়ার অনেক লোক পালিয়েছে। বুড়ো হিরু মুচি একদিনের অসুখে মারা গেল। কিন্তু তখন এমন ভয় হয়ে গিয়েছে সকলের, মরা ঘরের মধ্যে পড়ে রইল সারা দিন, কেউ কেউ ফেলতেও চায় না। সন্ধ্যের পর নসুমামা একা গিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে ফেলে দিয়ে এলো খালের ধারে শ্মশানে। যোগ বাশিষ্ঠের আসরে এ কথা শুনে আমি উত্তেজিত হয়ে উঠলাম। আমিও যাব, নসুমামাকে সাহায্য করব, লোকে যে যা বলে বলুক গে। জ্যাঠামশাই হেসে বললেন, মা, এ কাজ তোমার নসুমামার, তোমার জন্যে নয়। সব কাজে অধিকারী ভেদ আছে। কেন, আমার অধিকার জন্মায়নি? তোমার তোমার বুড়ো শাশুড়ি মরে গিয়েছে, জগতে আরও কি বুড়ো হাবড়া নেই? আপনি বলুন নসুমামাকে, ও আমাকে নিতে চায় না কেন কোনো কাজে? আমি যাব জ্যাঠামশাই। এই অবস্থায় হঠাৎ একদিন নসুমামা গ্রাম ছেড়ে চলে গেল। কলুপাড়ার সবাই হাই হাই করতে লাগলো। খুড়শাশুড়ি বললেন, ভালোই হলো চলে গেল, সুবুদ্ধি হয়েছে। বামুনের মুখ অমন করে হাসাতে হয়, ছি ছি। তারপর মুখ টিপে হেসে বললেন, বৌমার বাপের বাড়ির লোক, খুব কষ্ট হয়েছে বৌমা তোমার না? যখন তখন দেখা হতো তো,
অন্য গাঁ থাকতে এ গাঁয়ে এসেছিল সেই জন্যই হয়তো। তবু তো দেশের লোক আছে একটা। ছিলে খোলা ধনুকের মতো শটাং সোজা হয়ে বলি, নিশ্চয়ই আমার কষ্ট তো হবারই কথা। হরিকলু একদিন সান্যাল জ্যাঠার কাছে বললে, অমন মানুষ হয় না। ছোট ভাইটা বেঁচে উঠল, পায়ে ধরতে গেলাম, বলি, তুমি ব্রাহ্মণ, আমার ঘরে হেনস্থা কাজ আর করতে দেব না। 2 মাসের মাইনে বাকি, একটা পয়সাও নিয়ে গেলেন না যাবার সময়। হঠাৎ হঠাৎ পালিয়ে গেলেন, আমায় যেন ক্ষমা করেন তিনি। হাত জুড়ে সে উদ্দেশ্যে প্রণাম করলে। আবার ফাল্গুনে বনে বনে ফুল ফুটেছে, আবার কোকিলের ডাক পথে পথে, মুচকুন্দ চাঁপার সুগন্ধে ঘাটের রানা ভুর ভুর করে। আমি একদিকে যেন সম্পূর্ণ নিঃস্ব। জ্যাঠামশাইয়ের বৈঠকখানায় যোগ বাশিষ্ঠ শুনতে যাই রোজ বিকেলে। সম্পূর্ণ নিঃস্ব হয়ে, রিক্ত হয়েই বোধহয় সেখানে পৌঁছুতে হয়।